পৃথিবীর অনেক স্থানে এখন প্রচলিত আছে শয়তানের কাছে প্রার্থনা ও বলিদান করলে নাকি জীবনের অনেক বড় বড় অপ্রাপ্তি ও বাস্তবে রূপ নেয়। এমনকি বাচ্চা জন্মধারণে অক্ষমরাও নাকি বাচ্চার জন্ম দিতে পারে, কিন্তু এর জন্য আপনাকে দিতে হবে ভয়াবহ বিসর্জন। এমনকি সেটা হতে পারে আপনার নিজেরও জীবন। হ্যালো সিনে ফ্যামিলির বন্ধুরা, ঠিক এমনই এক শয়তানের উপাসনা ও সেজন্য ইন্দোনেশিয়ার এক পরিবারের উপরে নেমে আসা বিভৎস ভয়ঙ্কর পরিণতি নিয়ে একটি মুভির গল্প শোনাবো তোমাদের। মুভির নাম শয়তানের দাস। তখন সময় 1981 সাল। মুভির শুরুতেই দেখা যায় রিন নামের একটি মেয়ে একটি স্টুডিওতে বসে আছে। সেখানে তার মা মারওয়ানি সুনো একটি ছবি ঝোলানো আছে, কারণ তার মা একসময় অত্যন্ত নামকরা সঙ্গীত শিল্পী ছিলেন। কিন্তু হঠাৎ এক অজানা রোগে অসুস্থ হয়ে যাওয়ায় সে এখন গত 3 বছর ধরে শয্যাশায়ী। চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য রিনি স্টুডিওতে গিয়েছিল, তবে স্টুডিওর মালিক জানায় এখন তাদের পক্ষে খুব একটা বেশি সাহায্য করা সম্ভব না। অল্প কিছু অর্থ নিয়েই রিনি বাসায় চলে আসে। হুইল চেয়ারে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রিনির দাদি। ভাই বোনদের মধ্যে রিনির পরেই তার ভাই টনি, এরপর বন্দি ও সবচেয়ে ছোট ভাই ইয়ান। রিনি তার বাবাকে স্টুডিও মালিকের কথা জানিয়ে দেয় যে গানের জন্য তারা আর কোনো সাহায্য করতে পারবে না। তখন হঠাৎ একটি ঘন্টা বাজানোর শব্দ শোনা যায়। রিনির মা এতই অসুস্থ যে কথাও বলতে পারে না, সেজন্য ঘন্টা বাজিয়ে ডাক দেন। রিনির মায়ের কোনো কিছু লাগবে কিনা খোঁজ নিতে মায়ের ঘরে যায়। হঠাৎ তার মা ঘরের উপর কিছু একটা দেখে জোরে জোরে ঘন্টা বাজাতে থাকে এবং চিৎকার করতে থাকে, তবে রিনি কিছুই দেখতে পায় না। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে ফেলেন। রাতের বেলা টনি তার মোটরসাইকেল নিয়ে ঘরে ফেরে এবং তার বাবার কাছে মোটরসাইকেলের চাবি তুলে দেয় বিক্রি করার জন্য, যেন মায়ের চিকিৎসার কিছু টাকা জোগাড় হয়। তখন রিনি রান্না করছিল। হঠাৎ তার ছোট ভাই বন্দি বলে যে তার ধর্মীয় শিক্ষক বলেছে যে মৃত ব্যক্তির লাশ দাফনের পর তার পরিবারের সর্বশেষ সদস্য যদি 40 কদম এগিয়ে আসে তবে কিছু সময়ের জন্য লাশ জীবন ফিরে পায়, তবে কাফনের কাপড়ের জন্য সে আবার মারা যায়। রিনি হেসে এই কথাটা উড়িয়ে দেয়। রাতে আবারও ঘন্টার আওয়াজ শুনে টনি যায় মায়ের কাছে। মায়ের চুল আঁচড়ে দিতে গেলে হঠাৎ টনি লক্ষ্য করে প্রচুর পরিমাণ চুল পড়ে যাচ্ছে। হঠাৎ প্রচণ্ড জোরে ঘরের জানালা খুলে যায়। টনি জানালা লাগিয়ে দিতে যায়। উল্টা ঘুরতেই টনি দেখে তার মা অশরীরী একটা চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। টনি তখন ভয়ে রুম থেকে চলে যায়। রাতে হঠাৎ রিনি লক্ষ্য করে তার বাবা তার মায়ের সাথে ফিসফিস করে কি যেন কথা বলছেন, কিন্তু রিনিকে দেখা মাত্রই কথা বন্ধ করে রুম থেকে বের হয়ে যান। মধ্যরাতে রিনি হঠাৎ ঘন্টার শব্দ শুনতে পায়। ঘুম থেকে উঠে সে মায়ের ঘরে যায়। ঢুকতেই অবাক হয়ে দেখে তার মা জানলার সামনে দাঁড়িয়ে আছেন। রিনি জানলার কাছে এগুতে থাকে। হঠাৎ বিছানায় শুয়ে থাকা তার মা জোরে জোরে ঘন্টা বাজাতে থাকে। তবে দাঁড়িয়ে থাকা মানুষটি কে? অশরীরী আত্মাটা রিনির দিকে ঘুরতে থাকলে রিনির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যাক, সামান্য দুঃস্বপ্ন ছিল তাহলে এটা। যখনই ঘুমাতে যাবে তখন রিনি এবার সত্যি সত্যি শুনতে পায় সেই ঘন্টার শব্দ। তখন সে তার মায়ের রুমের দিকে এগুতে থাকে। সত্যি সে তার মাকে জানলার দিকে তাকিয়ে থাকতে দেখে এবং বিছানাতে কেউ আছে কিনা সেটা চেক করে। তখন তার মা হঠাৎ উল্টা ঘুরে মেয়ের কোলের উপরে ঢলে পড়ে এবং মৃত্যুবরণ করে। মায়ের শোকে সবাই কাঁদতে থাকে। রিনিদের বাসার পাশেই কবরস্থান, সেখানেই তার মাকে দাফন করা হয়। এই কাজে তাদের সহযোগিতা করে কিছুদিন আগেই আসা প্রতিবেশী এক উস্তাদ ও তার ছেলে হেন্দ্রা। এখানেই হেন্দ্রা ও রিনির পরিচয় হয়। স্ত্রীর মৃত্যুর পর তিনি বাড়ি তার বড় ছেলে এবং মেয়েকে ডেকে বলেন যে তিনি টাকা উপার্জনের জন্য শহরে যাবেন, না হলে তাদের এই বাসা ব্যাংকের দখলে চলে যাবে যদি ঋণের টাকা তারা শোধ করতে না পারেন। বাড়ি তাদেরকে ছোট 2 ছেলে এবং দাদিকে দেখে রাখতে বলেন। আর তখন থেকেই তাদের জীবনে শুরু হয় অশরীরী আত্মার প্রভাব। এদিকে বন্দি এবং ইয়ান কবরস্থানে গভীর রাতে কাউকে যেন দেখতে পায়। টর্চ লাইট দেখে তারা ভাবে হয়তো কবরস্থানের কেয়ারটেকার হবে। টনিকে সে রাতে দেখা যায় রেডিওতে গান শুনতে। টনি হঠাৎ তার মায়ের সেই ঘন্টার আওয়াজ শুনতে পায় এবং ভয়ে রেডিও অফ করে দেয়। যখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিক সেই মুহূর্তে আবারও সেই ঘন্টার শব্দ। টনি তার মায়ের ঘরের ভেতর প্রবেশ করার সাথে সাথে ঘন্টাটি মাটিতে পড়ে যায়, যেন অদৃশ্য কেউ ঘন্টাটি ধরেছিল। ভয়ে টনি সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু কাউকে কিছুই জানায় না। পরদিন সকালে নাস্তার সময় টনি বন্দিকে একটি বায়োস্কোপ খেলনা উপহার দেয়। বন্দি অনেক খুশি হয়। নাস্তার পর রিনি তাদের কুয়ার কাছে যায় পানি তুলতে। ফেরার পথে হঠাৎ আয়নায় যেন কারো প্রতিচ্ছবি দেখতে পায় রিনি, কিন্তু পরক্ষণেই কাউকে আর দেখতে পায় না সে। আর এদিকে বন্দি আনন্দ নিয়ে বায়োস্কোপ নিয়ে খেলতে থাকে, কিন্তু হঠাৎ তার মায়ের অশরীরী প্রেতাত্মাকে দেখে ভয়ে সে বায়োস্কোপ ফেলে দেয়। পরদিন রাতে টনিকে আবারও রেডিও শুনতে দেখা যায়। টনি খবর শুনছিল, কিন্তু অদ্ভুতভাবে রেডিও চ্যানেল পরিবর্তন হয়ে তার মায়ের গান বাজা শুরু হচ্ছিল।
টনি ভয় পেয়ে যায়। হঠাৎ রেডিওতে তার মায়ের সেই টনি ডাক শুনতে পায় সে। বিছানার পাশে এক ভৌতিক আত্মার উপস্থিতি টের পেয়ে টনি বিছানা থেকে লাফ দেয়। হঠাৎ দেখে তার হাতে মায়ের চুল ভরা সেই চিরুনি। বিছানার ওপাশে সেই আত্মা উঠে দাঁড়াতে থাকে। সাথে সাথে টনি লাইট চালিয়ে দেখে কিছুই নেই। এদিকে ইয়ান রাতে উঠে বন্দিকে বলে যে সে টয়লেটে যাবে। তখন তারা টয়লেট করতে সেই কুয়ার পাশে যায়। বন্দি টয়লেট শেষ করে এসে দেখে ইয়ান দাঁড়িয়ে আছে। সে ভয় পাচ্ছে রুমে যেতে, কারণ মায়ের ছবির সামনে সে কিছু একটা অনুভব করছে। বন্দি একটা চাদর ছবির সামনে ছুঁড়ে মারে এবং সেই চাদর যেন অদৃশ্য কোনো এক মানুষের উপরে পড়ে এবং তার রূপ ধারণ করে। হঠাৎ তাদের দিকে এগুতে থাকে এবং অনেক জোরে বন্দি ও ইয়ান ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে রিনি চলে আসে এবং বলে তারা হয়তো কল্পনাতে কিছু দেখেছে। পরদিন সকালে টনি সেই ঘণ্টা এবং চিরুনি মায়ের কবরে পুঁতে রাখে গত কয়েকদিনের ঘটনার জন্য। রিনি ও উস্তাদের ছেলে হেন্দ্রার মাঝে ধীরে ধীরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। জঙ্গলে হাঁটতে হাঁটতে হেন্দ্রা রিনিকে বলে যে তার মায়ের দাফনের দিনে সে যেন কাকে দেখেছে। রাতের বেলা কবরস্থানে সে আবার যায় কোনো কিছু আছে নাকি খুঁজে দেখতে, কিন্তু পরে আর কিছুই দেখেনি। কিন্তু কিছুদিন পরেই হেন্দ্রা রিনিদের বাসার পাশ দিয়ে যাওয়ার সময় জানালাতে আবার তাকে দেখে। রিনি হেন্দ্রাকে বলে সে তাকে চেনে কিনা। হেন্দ্রার রক্ত শীতল করা উত্তর দেয়, বলে যে সে ছিল একদম তোমার মায়ের মতো। রিনি বলে এগুলো অন্ধবিশ্বাস না করার জন্য। হঠাৎ দেখা যায় যে রিনির দাদি কোনো এক অজানা কারণে খুব ভয়ে হাঁসফাঁস করছে। হঠাৎ হুইল চেয়ার থেকে তার দাদি উঠে দাঁড়ায়। রিনি বাসায় ফিরে দেখে তার দাদি হুইল চেয়ারে নেই, তবে কোথায় গেছে। খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ তার দাদির লাশ তাদের কুয়াতে ভাসতে দেখে। চিৎকার করে ওঠে বন্দি। পাড়া প্রতিবেশী সবাই চলে আসে। সবার ধারণা পানি তুলতে গিয়ে মারা গেছেন উনি। কবরস্থানে তাকেও দাফন করা হয়। পরদিন বন্দির হঠাৎ করে জ্বর আসে। টনি তার সেবা যত্ন করে আর রিনি তার দাদির হুইল চেয়ার দাদির ঘরে রেখে আসতে যায়। হঠাৎ চোখে পড়ে দাদির লিখে যাওয়া শেষ চিঠি, যেটা সে লিখেছিল বুদ্ধিমান সাইলেন্দ্রা নামক তার এক বন্ধুর কাছে। কিন্তু মৃত্যুর আগে দাদি সেটা পোস্ট করে যেতে পারেননি। রিনি দৌড়ে হেন্দ্রার কাছে আসে এবং একটি ঠিকানায় তাকে নিয়ে যেতে অনুরোধ করে। তখন তারা হাজির হয় সেই দাদির বন্ধু বুদ্ধিমানের বাসায়। পরিচয় পাওয়ার পর তাদেরকে ঘরে বসতে দেন বুদ্ধিমান। তখন তিনি রিনির দাদির সাথে তার বন্ধুত্বের কথা বলেন। এটাও বলেন যে যখন তার বাবা তার মাকে বিয়ে করে তখন তার দাদি তাকে আশীর্বাদ করেননি, কারণ সেই সময় সঙ্গীত শিল্পীকে ভালো পেশা হিসেবে দেখা হতো না এবং সন্তান জন্মদানে তার মা অনেক দেরি করেছিলেন। রিনি বলল, কিন্তু আমার দাদি এবং মায়ের সম্পর্ক তো ভালোই ছিল। বুদ্ধিমান বলল, সেটা ভালো হয়েছে তোমার জন্মের পর, কিন্তু তোমার মা যখন অসুস্থ হয়ে পড়ল তখন সন্দেহ বাড়তে থাকলো তোমার দাদির মনে। তার ধারণা রিনির মা আল্লাহর কাছে সন্তান চাননি, চেয়েছিলেন শয়তানের কাছে। কিন্তু রিনি এগুলো বিশ্বাস করতে চায় না। তখন ওই ব্যক্তি রিনিকে একটা নিজের লেখা ম্যাগাজিন দেন এবং পড়তে বলেন। এই বিষয়ে অনেক তথ্যই সেখানে পরিষ্কারভাবে লেখা আছে। ফিরে আসার সময় হেন্দ্রা ওই ব্যক্তিকে একটি কার্ড দেন এবং বলেন যে কোনো বিষয় জানাতে চাইলে তিনি যেন যোগাযোগ করেন। আর এদিকে হঠাৎ জ্বর আসার পর বিভিন্ন অস্বাভাবিকতা শুরু হয় বন্দির মাঝে। ঘুমের মধ্যে বলতে থাকে বিভিন্ন ধরনের কথা। কারোর সাথে বসে খেতেও চায় না। আর কেমন যেন ইয়ানকে আর সহ্য করতে পারে না বন্দি। রাতে বন্দি আর ইয়ান একই রুমে ঘুমায়। হঠাৎ ইয়ান দেখে যে বন্দি ঘুমের ভেতরে বলছে যে সে চায় ইয়ান মারা যাক। ইয়ান ভয়ে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ দেয়ালে একটা শব্দ পেয়ে ইয়ান ঘরের বাইরে যায়। পাশের ঘরের দরজা খুলতেই ভয়ঙ্কর এক পিশাচরূপী আত্মার অবয়ব দেখতে পায় ইয়ান এবং সাথে সাথে উল্টা ঘুরে দৌড় দেয়, কিন্তু তার শার্ট একটা দেয়ালের সাথে থাকা পেরেকের সাথে আটকে যায়। ইয়ান অসহায়ভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু বোবা হয় কাউকে ডাকতে পারে না। এদিকে দরজা খুলে বের হয়ে আসে পিশাচের ভয়ঙ্কর হাত। এরপর হঠাৎ দেখা যায় সকালে উঠে রিনি গ্রামোফোনে একটা গান ছাড়ে, কিন্তু গানের পরিবর্তে অদ্ভুত ভয়ঙ্কর এক মন্ত্রপাঠের শব্দ শোনা যায়। সাথে সাথে রিনি দৌড়ে ইয়ান এবং বন্দির রুমে আসে, কিন্তু ইয়ানকে খুঁজে পায় না। চারিদিক খুঁজতে থাকে রিনি। পরে ঘরের বাইরে রাখা এক বাক্সের মধ্যে লুকিয়ে থাকতে দেখে ইয়ানকে। ঘরের ভেতরে আসলে টনি রিনিকে ওই ম্যাগাজিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে রিনি সেটা পড়েছে কিনা। রিনি বলে যে সে যেটা বিশ্বাস করে না, সে সেটা কেন পড়বে। তখন টনি তাকে খুলে বলে কি লেখা আছে ওই ম্যাগাজিনে। শহরাঞ্চলের শয়তানের উপাসকদের একটি চক্র রয়েছে, যারা জন্ম দিতে অক্ষম তারা এই দলে যোগ দেয় এবং বাচ্চার জন্মদানে সক্ষম হয়। রিনি বলে তাতে তো কোনো সমস্যা নেই। টনি বলে কিন্তু শর্ত হচ্ছে শুধুমাত্র শেষ সন্তানকে 7 বছর বয়স পূর্ণ হলে দান করে দিতে হবে শয়তান উপাসক দলকে। আর টনি তখনই বলে সব থেকে ভয়ঙ্কর কিছু তথ্য। টনি রিনিকে বুঝিয়ে বলে যে রিনির বয়স 22, টনির বয়স 16, বন্দির বয়স 10 এবং ইয়ানের বয়স 6। এর মানে হচ্ছে তার মা সব থেকে ছোট সন্তানের বয়স 7 হওয়ার আগেই আরেকটা বাচ্চার জন্ম দিত।
যেন কাউকে উৎসর্গ করা না লাগে। রিনির তখন সম্বিত ফিরে আসে। টনি আরও বলে যে তার মায়ের যে কোনো অনুষ্ঠানে সে সবসময় সাথে যেত এবং একটি নির্দিষ্ট গ্রুপকে সে সবসময় দেখতে পেত যারা কারোর সাথে কোনো কথা বলতো না, কিন্তু সবসময় উপস্থিত থাকত। পুরাতন একটা অ্যালবাম থেকে সে তাদের ছবি রিনিকে দেখায়। তবে টনি আরেকটি কথা বলে, সেই সন্তানকে শুধু ওই পিচাস উপাসকরা তখনই নিতে পারবে যখন তার পরিবার তাকে দিবে। এরপরও রিনি টনির কথাগুলো বিশ্বাস না করে উঠে যায়। ইয়ানকে খাবার দিতে গেলে হঠাৎ রিনি পেছন থেকে তার দাদির হাঁপানির নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। পেছনে ফিরে দেখে কেউই নেই, কিন্তু হুইল চেয়ারটাই বা কে আনলো এখানে? উস্তাদের শরণাপন্ন হয় রিনি। উস্তাদ সবকিছু শুনে তার দাদির ঘর এবং শেষে তার মায়ের ঘর পর্যবেক্ষণ করেন। কি যেন অশুভ এক শক্তি খুঁজে পান উস্তাদ। যখন উস্তাদ রিনির মায়ের ঘর দেখছিল তখন আয়নাতে শয়তানের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, যা উস্তাদ খেয়াল করেননি। উস্তাদ রিনিকে বলেন যে সাধারণত মৃতরা জীবিতদেরকে কোনো অত্যাচার করে না। অন্য একটি সত্তা আছে যারা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য কাজ করে, আর আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি। তখন উস্তাদ টনি এবং রিনিকে নামাজ পড়ার নির্দেশ দেন। যদি নামাজ আন্তরিক না হয় তাহলেও তারা ঝুঁকির মুখে পড়তে পারে বলে উস্তাদ জানায়। সেই রাতে রিনি নামাজ পড়ার জন্য উঁচু করতে আসে কুয়ার পাশে। হঠাৎ তার মায়ের মতো কিছু অতিপ্রাকৃত একটি প্রতিবিম্ব দেখে ভয় পায় রিনি। তাড়াতাড়ি রুমে এসে নামাজ পড়া শুরু করে। নামাজ পড়তে পড়তে কেমন জানি অস্বাভাবিক এক সত্তার অস্তিত্ব অনুভব করতে থাকে রিনি। জানলার পাশেই দাঁড়ানো সেই ভয়ঙ্কর পিচাস। সালাম ফেরানোর পর কাউকেই দেখতে পায় না রিনি। মোনাজাত করে, হাত নামাতেই দেখে সামনে ভয়ঙ্কর সেই পিচাস বসা। প্রচন্ড ভয়ে চিৎকার করে রিনি। তার হিজাবের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসে সেই পিচাস, যেন রিনিকে ছিঁড়ে হত্যা করবে। হঠাৎ আবার সব যেন উধাও হয়ে যায়। প্রচন্ড ভয়ে রিনি তার পরিবারের সবাইকে নিয়ে উস্তাদের বাসায় দৌড়ে আসে। উস্তাদ তাদেরকে ভেতরে আশ্রয় দেন। পরদিন সকালে রিনি টনিকে বলে তাদের পালানো উচিত হয়নি। যদি সত্যি তাদের মা হয়ে থাকে সেই পিচাস, তবে তাকে অনুরোধ করা উচিত যেন আর ঝামেলা না করে। টনি তখন বলে এটা তাদের মা নয়, এটা কোনো একটা শয়তান। রিনি জিজ্ঞাসা করে এদেরকে হারানোর কোনো পথ আছে নাকি? টনি বলে আর্টিকেলে লেখা ছিল যে তাদের হারানো না গেলেও তাদের নিয়ম অনুযায়ী কাজ না করার সুযোগ রয়েছে। আমরা যদি না দেই তাহলে ইয়ানকে তারা নিতে পারবে না। এবার সব থেকে অদ্ভুত একটা তথ্য দেয় টনি। শয়তানের উপাসনার এই চক্রের কোনো মহিলা ওই চক্রেরই কোনো এক পুরুষের মাধ্যমে গর্ভধারণ করে। এজন্যই হয়তো তার 4 ভাই বোনের চেহারা পুরাই আলাদা। হঠাৎ হেন্দ্রা বলে রিনির মায়ের সেই বন্ধু ফোন করেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু দিবেন উনি। হেন্দ্রা তার মোটরসাইকেলে চড়ে চলে যায় বুদ্ধিমানের বাসায়। ইয়ান উস্তাদের বাসায় বসে টিভি দেখছিল, আর বন্দি পেছনে ক্ষুধার্ত চোখ নিয়ে ইয়ানের দিকে তাকিয়েছিল। পাশের টেবিলে থাকা ফল কাটার ছুরিটা বন্দি পেছনে লুকায় ইয়ানকে হত্যা করার জন্য। কিন্তু হঠাৎ রিনি এসে ছুরিটা খোঁজ করে এবং নিয়ে যায়। এই যাত্রা বেঁচে যায় ইয়ান। ওইদিকে হেন্দ্রা বুদ্ধিমানের দেয়া সেই চিঠি নিয়ে বাসায় আসতে থাকে, তবে তার আর ফেরা হয় না। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। বাসায় আনা হয় লাশ। সবাই যখন লাশ নিয়ে যাচ্ছিল রিনি তখন খুঁজে পায় সেই চিঠি। হেন্দ্রাকে দাফন করা হয় কবরস্থানে। সেদিন রাতে হঠাৎ টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে রিনি। বাতাসের ঝটকা জানালা খোলার শব্দে ঘুম ভাঙে তার। জানালা লাগাতে গেলে জঙ্গলের মধ্যে হঠাৎ কাকে যেন দেখতে পায় রিনি। জানালা লাগানোর সময় হাতটা বাইরে বের করার সাথে সাথেই তার হাতটা কি যেন টেনে ধরে এবং ভয়ে রিনি চিৎকার করে ওঠে। সবাই তাকে টেনে কোনোভাবে ভেতরে নিয়ে আসে। হঠাৎ করে উস্তাদের বাসায় এসে হাজির হয় তাদের বাবা। স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা। সবাই নিজ বাসায় ফেরত যায়। তার বাবা বলে শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা নিয়ে ব্যাগ গুছিয়ে ফেলতে। কাল সকালে সবাই শহরে চলে যাবে। রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাবা তার স্ত্রীর রুমে। হঠাৎ রিনি আসলো এবং জিজ্ঞাসা করলো মায়ের মৃত্যুর রাতে সে কি কথা বলছিল মাকে। তার বাবা সত্য কথাটা এড়িয়ে এদিক সেদিক উত্তর দেয়, বলে আমি তোমাদেরকে ভালোবাসি এটা বলেছি। এদিকে টনি ইয়ানকে টয়লেটে নিয়ে আসে। একটা আচমকা বজ্রপাত এবং জোরে শব্দে সেই কুয়ার ঘরের দরজা লেগে যায়। টনির চিৎকারে তার বাবা ও রিনি চলে আসে। দরজা ভেঙে তাদের বাবা দেখে যে ইয়ানকে কেউ কুয়ার ভেতরে ফেলে দিয়েছে। সেও কোনো চিন্তা না করে ঝাঁপ দেয় কুয়ার ভেতরে ইয়ানকে বাঁচানোর জন্য। অনেক চেষ্টার পর ইয়ানকে খুঁজে পায় বাড়ি। সবার সাহায্য নিয়ে ইয়ানকে নিয়ে উপরে উঠতে থাকে বাড়ি। তখনই সেই ভয়ঙ্কর পিচাসও ধীরে ধীরে কুয়ার পানির ভেতর থেকে উপরে উঠতে থাকে। কোন রকম উপরে এসে সবাই দেখে যে তাদের বাসার চারিদিকে কারা যেন ঘিরে ফেলেছে। সবাই এগিয়ে আসছে। রিনি চিৎকার দিয়ে বলে কি চাও তোমরা আমাদের কাছে? দরজা বন্ধ করে দেয় রিনি। যখন তারা ভয় শঙ্কিত তখন রিনির দাদি সে হুইল চেয়ার হঠাৎ একা একা নড়তে থাকে।
বুঝে ওঠার আগেই রিনিদের দিকে হুইল চেয়ারটি ছুঁড়ে মারে অদৃশ্য কেউ। বাড়ি, রিনি এবং টনি কোনো রকম যান বাঁচিয়ে সিঁড়িঘরে চলে আসে। অশুভ কোনো এক শক্তি ঘরের সব জিনিস তাদের উপর ছুঁড়ে মারতে থাকে এবং এক পর্যায়ে সকল দরজা বন্ধ করে তাদেরকে আটকে ফেলে। কিন্তু বন্দি আর ইয়ানের কি হবে? বন্দি কোনো রকম একটি বিমের পাশে আশ্রয় নেয়, আর ইয়ানকে সেই পিচাস পেছন থেকে টানতে থাকে অলৌকিকভাবে। ইয়ান কোনো রকম একটি দরজার কাঠ আঁকড়ে ধরে থাকে এবং ইশারাতে বন্দিকে বলে সে তাকে ভালোবাসে। বাড়ি তার স্ত্রী মারওয়ানের কাছে সাহায্য ভিক্ষা চায় উপরের দিকে তাকিয়ে। হঠাৎ বলতে থাকে, সব ভুল আমার, আমাকে মাফ করো। এদিকে ইয়ান বারবার বন্দির কাছে সাহায্য চেতে থাকে ইশারার মাধ্যমে। হঠাৎ বন্দি তার সকল আক্রোশ ভুলে দৌড়ে গিয়ে ইয়ানকে উদ্ধার করে। তখন ওই পিচাস হঠাৎ করে উধাও হয়ে যায়। একই সাথে সিঁড়িঘরেরও সব দরজা খুলে যায়। বাবা তার সব বাচ্চাদের জড়িয়ে ধরে। হঠাৎ বাড়ি কঠিন আক্রোশে একটি ছুরি হাতে নিয়ে বের হয়ে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা সেই শয়তানের উপাসকদের দিকে চিৎকার করে বলতে থাকে, তোমরা আমার কোনো সন্তানকে নিতে পারবে না, আমরা তা কখনোই হতে দিব না। যদি তাও সাহস থাকে তবে সামনে আসো। হঠাৎ দেখা যায় তারা সবাই হাত সামনে দিয়ে বীজের মতো কি যেন ফেলে দেয়। তারপরে তারা সবাই চলে যায় ওই স্থান থেকে। পরদিন সকালে সবাই গুছিয়ে নিতে থাকে শহরে চলে যাবার জন্য এবং পরিকল্পনা করে শহরে গিয়ে মধ্যরাতে তারা ইয়ানের জন্মদিন উদযাপন করবে। তাদের প্রস্থান উপলক্ষে উস্তাদ তাদের বাসায় গল্প করার জন্য আসেন এবং রিনি বাইরে একটু হাঁটতে বের হয়। হঠাৎ রিনি গতকাল রাতের সেই শয়তানের উপাসকদের ফেলে যাওয়া লাল রঙের কিছু বীজ খুঁজে পায়। দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু শহরে যাওয়ার জন্য গাড়িটি আর আসে না। সিদ্ধান্ত নেওয়া হয় কাল সকালেই রওনা হবে। উস্তাদ আরো কিছুক্ষণ সেখানে থাকতে চান। বাড়ি সবাইকে রুমে ঘুমিয়ে পড়তে বলেন। ঠিক এই সময় কারেন্ট চলে যায়। পুরা বাড়ি অন্ধকার। রিনি কিছু হারিকেন জ্বালায়। সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে রিনির ঘুম ভেঙে যায়। মনে পড়ে হেন্দ্রার কাছ থেকে পাওয়া সেই চিঠির কথা। উঠে চিঠিটি পড়ার জন্য যায় রিনি। চিঠিটা ছিল শয়তানের গ্র্যান্ড প্ল্যানের উপরে একটি লেখা। সাথে সাথে রিনি টনির ঘরে যায়, সব খুলে বলে। এটাই বলে যে চিঠির লেখা অনুযায়ী শেষ সন্তান আসলে নিজেই একটা ইবলিশ। টনির বিশ্বাস হয় না। হঠাৎই তারা আবার সেই ঘন্টার শব্দ শুনতে পায়। দরজা খুলতেই তারা দেখতে পারে যে সিঁড়ি বেয়ে তাদের মায়ের রূপ ধারণকারী পিচাস উপরে উঠছে। তারা ভয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে হঠাৎ ফিস ফিস আওয়াজ শুনে ঘুম ভাঙে বন্দির। সে দেখে ইয়ান জানালা দিয়ে কাদের সাথে যেন কথা বলছে। ইয়ান বন্দিকে অবাক করে দিয়ে কথা বলতে শুরু করে এবং বলে যে সে তার বন্ধুদের সাথে কথা বলছে। বলতে বলতে সে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে বন্দি ভয়ে খাটের নিচে লুকায় এবং ঠিক পাশেই সেই ভয়ঙ্কর পিচাসের পা দেখতে পায়। হঠাৎ কোনো এক শব্দে উস্তাদেরও ঘুম ভেঙে যায়। পাশের ঘরে ঢুকতেই তার ছেলে হেন্দ্রার জীবন্ত লাশ দেখতে পায় সে, যেন তার দিকে এগিয়ে আসছে। জানালাতেও অনেকগুলো পিচাসরূপী লাশ দেখে সে। হঠাৎ ইয়ান একটি ছুরি হাতে তুলে নিয়ে উস্তাদকে হত্যা করে। এদিকে বাড়ির ঘুম ভাঙে কোনো একটা শব্দে। হঠাৎ দেখে তার পাশেই শুয়ে আছে তার স্ত্রীর পিচাস রূপ ধারণকারী এক চিন্তা লাশ। সে দৌড়ে রিনি এবং টনিকে নিয়ে নিচে আসে এবং উস্তাদের মরাদেহ দেখে। হঠাৎ বন্দির চিৎকার শুনে তারা ছুটে যায় বন্দির কাছে। ঘন্টার শব্দ শুনে রিনি বন্ধ করে দিতে যায় দরজা। বন্ধ করতে গিয়ে দেখে ইয়ান হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নামছে, আর ঠিক তার পেছনেই সেই পিচাস। এদিকে বাড়ি ইয়ানকে বাঁচাতে চাইলে রিনি বাধা দেয়, কিন্তু তার বাবা কোনো কথা না শুনেই বাড়ির ভেতর থেকে বের হয়ে দেখে ইয়ান দাঁড়িয়ে আছে কবরস্থানের সামনে, আর তার পেছনে শত শত জিন্দা লাশ। ইয়ান বাবাকে কাছে আসতে বললেও সবাই বুঝতে পারে সে আর তাদের আপন কেউ নয়। ইয়ান এখন শয়তানেরই এক প্রতিচ্ছবি। হঠাৎ সেই পিচাসরূপী জিন্দা লাশগুলো তাদের উপর আক্রমণ করে। তারা দরজা আটকে ভেতরে আশ্রয় নেয়, কিন্তু দরজা প্রায় যখন ভেঙে যাওয়ার মতো অবস্থা, তখন তাদের দাদির আত্মা সাহায্য করার জন্য চলে আসে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পেছনের দরজা দিয়ে বুদ্ধিমান হাজির হয়। তারা সবাই পালিয়ে গাড়িতে ওঠে, কিন্তু গাড়ি আর স্টার্ট হয় না। একদম শেষ মুহূর্তে তারা কোনো রকম যান বাঁচিয়ে শহরের দিকে পলায়ন করে। 1 বছর পর তারা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকে। হঠাৎ একজন প্রতিবেশী মহিলা তাদের জন্য খাবার নিয়ে আসে। এতে রিনি খুবই খুশি হয়। প্রতিবেশী মহিলা যখন ঘরে ফেরে তখন তার স্বামী জিজ্ঞাসা করে যে রিনিদেরকে খাবার দেওয়া হয়েছে কিনা, এবং আরও বলে যে তাদের এটা নিশ্চিত করতে হবে যে তারা যেন এখান থেকে আর যেতে না পারে। হঠাৎ সামনে একটি পৃথিবীর মানচিত্র দেখা যায়, যেখানে অনেকগুলো জায়গা মার্কিং করা আছে, আর দেখা যায় সেই লাল শয়তানের বীজগুলো। ছেলে এবং মেয়েটি নাচতে শুরু করে এবং এরই মধ্যে শেষ হয় ভয়ঙ্কর এই মুভিটি। আমরা এটাই বুঝতে পারি যে শয়তানের উপাসক এই চক্রটি ছড়িয়ে আছে গোটা দুনিয়ায়। আর বাড়ি যখন সিঁড়িঘরে আটক ছিল তখন তার স্ত্রীর কাছে যে ক্ষমা চাচ্ছিল বারবার,
এটার মাধ্যমে আমরা একটি ইঙ্গিত পাই যে হয়তোবা মারওয়ানের এই পরিণতির জন্য তার স্বামী বাড়িরও দায়ভার আছে। যদি তা পুরোপুরি বুঝতে চাও তবে আমাদের সিনে ফ্যামিলি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ফিরে আসবো তোমাদের মাঝে শয়তানের দাস পার্ট 2 নিয়ে। সি ইউ গাইস।